আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আই হোপ সবাই ভালো আছো। তো তোমাদের আগামী 10 তারিখ বাংলা পরীক্ষা। তো এই লোকে আজকে তোমাদের বাংলা বিষয় কিছু সাজেশন দিব, পরীক্ষা আসার উপযোগী। তোমরা জানো যে গত 2টা পরীক্ষার তো প্রশ্ন ফাঁস হয়ে গেছে। যদি বাংলা পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করে দিব, তোমরা দেখে নিবে। তো এর আগ পর্যন্ত তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিব। 2024 সালে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে আমি এখন তোমাদের কিছু সাজেশন দিব। এগুলো পড়বে তোমরা, এগুলো পরীক্ষা আসার মতো সাজেশন। তো আমি সেই নির্দেশনাটি আগে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস হলো প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 70 পর্যন্ত। তো সেই সূচিপত্রটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো এটি হলো তোমাদের সূচিপত্র, অর্থাৎ এই পৃষ্ঠা 1 থেকে এই পৃষ্ঠা 60 পর্যন্ত, অর্থাৎ এই চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমরা ভালো করে পড়বে। এটা হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস। তো এখন আমি নির্দেশনাগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো এটি হলো তোমাদের শিক্ষাবর্ষ 2024-এ মূল্যায়ন নির্দেশ শিক্ষা। এটি হলো তোমাদের বাংলা বিষয়ের সপ্তম শ্রেণী। তো যেগুলো পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন তোমাদের, সেগুলো এখন গুরুত্ব দিয়ে পড়বে। এবং যদি আগে 2 বিষয়ের মতো প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তো এই হলো তোমাদের নির্দেশিকা। এইখানে বলা আছে যে সপ্তম শ্রেণী বাংলা প্রমিত ভাষার কথা বলি। তো এখানে যে নির্দেশনা তোমরা ফলো করবে সেটি হলো প্রমিত ভাষার প্রয়োগ, শব্দসূচি, তারপর হলো উচ্চারণ ঠিক রেখে ছাড়া পড়ি, তারপর আঞ্চলিক বাক্য থেকে প্রমিত রূপে রূপান্তর করা ছক এবং প্রমিত ভাষার চর্চা। তো এইগুলো আমাদের ফলো করতে হবে। তো তারপর তৃতীয় অধ্যায় যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি হলো 30 নং পৃষ্ঠার কাজ, 33 নং পৃষ্ঠার কাজ এবং 49 পৃষ্ঠার কাজ। তারপর 43 এবং 46-এর কাজগুলো ভালো করে দেখে যাবে। তারপর এখানে আরো বলা হয়েছে 56 পৃষ্ঠা, 58, 59 পৃষ্ঠা এর কাজগুলো দেখে যাবে। তো তারপর হইল তোমাদের চতুর্থ অধ্যায়, অর্থাৎ চারপাশে লেখার সাথে পরিচয় হয়। তো পঞ্চম অধ্যায় পড়া লাগবে না, তোমাদের পঞ্চম অধ্যায় সিলেবাসে নাই। তো চতুর্থ অধ্যায়ের যেগুলো পড়বে সেগুলো হলো যে চারপাশের লেখার সাথে পরিচিত হই, এর সাথে সম্পৃক্ত পৃষ্ঠা নং 60 থেকে 69 এর সকল কাজগুলো এবং 71 এ নিজেরা করি। 71 পৃষ্ঠা এগুলো আমরা নিজেরাই করব। তো এই হলো 2024 সালের বাংলা বিষয় নির্দেশিকা। তো এখন আমি তোমাদের বইয়ে দাগিয়ে দিব এই নির্দেশনাগুলো, তোমরা দাগিয়ে নাও এবং এগুলো পড়া শুরু করে দাও। তো প্রথমে তোমাদের প্রথম অধ্যায় আছে যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। তো এখান থেকে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এই যে এটা যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য। এখানে বলা আছে যে কোনো ধরনের পরিস্থিতি অন্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয়ে বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে। তো এরকম একটি তোমাদের যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য আসতে পারে পরীক্ষা, এগুলো ভালো করে পড়বে। তারপর এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো এখানে সর্বনাম অনুযায়ী
ক্রিয়াপদের রূপ, অর্থাৎ এই সর্বনামে কোন ক্রিয়াটি হবে সেটি তোমাদের মনে রাখতে হবে। যেমন তুমি করো, তোমরা করো, তুমি হলো সর্বনাম, এখানে হলো করো, এটি একটা হলো ক্রিয়া। সো এই সর্বনাম ও ক্রিয়াপদের রূপ, এই সবটি তোমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তো তারপর এখানে হলো যে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ, এরকম একটিও প্রশ্ন থাকতে পারে যে এই যে পেজটি দেওয়া আছে এখানে এই যে দাগগুলো এখানে সঠিক প্রয়োগ হয় নাই, তো তোমরা ওই নিচের যে গ্যাপ দিছে এই গ্যাপে তোমরা সঠিক করে একটা লিখবে, অর্থাৎ ক্রিয়াপদের সঠিক প্রয়োগটি দেখাতে হবে তোমাদের এখানে। তো এইটা ভালো করে পড়বে। তারপর এইটা দেখে যাবে, এটি বেশ ইম্পর্টেন্ট নয়, এটা দেখে যাবে। তারপর প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকতা, এইটাও পড়ে যাবে। তারপর উপস্থিত বক্তৃতা, এটিও দেখে যাবে, এবং একটি টপিক দেওয়া হবে তোমাদের, সেই টপিকের উপর বক্তৃতা দিতে হবে। আর বক্তৃতা দেওয়ার সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেইগুলো দেখে যাবে। তো তারপর হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো প্রমিত ভাষা কথা বলি। তো এখানে কি কি পড়তে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। যে এই যে একটি শব্দ দিচ্ছে, এটি পড়তে হবে। যেসব যে শব্দটি প্রমিত হয়নি এখানে তোমাদের লিখতে হবে শব্দটির প্রমিত রূপ। যেমন পাটকাঠি, পাটকাঠি, গাইয়া, পেয়ারা, এগুলো সবটি তোমাদের পূরণ করে যেতে হবে। তারপর এখানে আছে যে শব্দকুঁজি। শব্দকুঁজি এখানে আঞ্চলিক উচ্চারণ শব্দ, প্রমিত শব্দ এবং উচ্চারণগত শব্দের পরিবর্তন। এইটা যেমন খাইছি, খাইয়েছি, এটি হচ্ছে উচ্চারণগত পরিবর্তন। তো এই সবটি তোমাদের বুঝে বুঝে সমাধান করতে হবে। তারপর হলো এই যে এই সবটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা তোমরা ভালো করে সমাধান করবে। তারপর হলো এই যে শব্দের উচ্চারণ, এটি পড়ে যাবে। শব্দের উচ্চারণগুলো এই শব্দ থাকবে, তোমরা এগুলো লিখবে। তারপর হলো আঞ্চলিক ভাষা। এখানে আঞ্চলিক বাক্য দেওয়া থাকবে, এখানে তোমাকে প্রমিত রূপ লিখতে হবে, আঞ্চলিক বাক্যের প্রমিত রূপটি লিখতে হবে। তো এই একটি ভালো করে পড়ে যাবে। তারপর আঞ্চলিক ভাষার চর্চা, এইটা দেখে যাবে কিভাবে আঞ্চলিক ভাষা প্রমিত ভাষার চর্চা করতে পারি সেইগুলো দেখে যাবে। তারপর তৃতীয় অধ্যায় হলো অর্থ বুঝে বাক্য লিখি। তো এখানে শব্দ শ্রেণী ও বাক্য শ্রেণী দেওয়া আছে, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াপদ, অনুসর্গ, যোজক, আবেগ, এগুলো ভালো করে দেখে যাবে। এখান থেকে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা 99%। সো এখান যেরকম প্রশ্ন থাকবে, একটি অনুচ্ছেদ দিবে, সেই অনুচ্ছেদ থেকে বলবে যেমন বিশেষ্য খুঁজে বের করো, সর্বনাম খুঁজে বের করো, বিশেষণ খুঁজে বের করো, এইরকম একটি প্রশ্ন দেওয়া থাকতে পারে, তোমরা এটি ভালো করে পড়ে যাবে। তারপর এই যে এই সবটিও তোমরা দেখে যাবে। তারপর হলো বাক্যের শ্রেণী। এখান থেকেও তোমাদের 99% একটি প্রশ্ন থাকতে পারে। এখানে বাক্য শ্রেণী হলো যেমন বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, তারপর অনুজ্ঞাবাচক বাক্য, তারপর হলো আবেগবাচক বাক্য, এগুলো ভালো করে দেখতে হবে। তারপরে বলছে যে শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করি, এরকম একটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের। এই অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদ থেকে তোমাদেরকে আলাদা করতে হবে বাক্যগুলো। তো এই যে দেখাচ্ছে এখানে আগের পৃষ্ঠার নমুনা থেকে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, আবেগবাচক বাক্য, এই চার রকমের বাক্য নিচের ছকে লিখো।
তো এইটা খুব ভালো করে পড়ে যাবে সাকসটি। তো তারপর যেটা পড়তে হবে, যেমন এখানে দেওয়া আছে শব্দের গঠন, মানে এটা ভালো করে সমাধান করবে। তারপর হলো সমাস। আমাদের সমাসটি খুবই গুরুত্বপূর্ণ। সমাস সাধিত শব্দ যেগুলা, এগুলো তোমরা পড়ে যাবে। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা 99%। তারপর এই যে একটি তোমাদের বলবে একটি অনুচ্ছেদ লেখো 100 শব্দের অথবা 200 শব্দের, সেখান থেকে সমাসাধিত শব্দ লিখবে। এই সমাসাধিত শব্দের নিচে আন্ডারলাইন করবা। এরকম একটি প্রশ্ন থাকতে পারে তোমাদের পরীক্ষায়। তারপর এখানে নমুনা 2 দিয়েছে, এইটাও ভালো করে সমাধান করবে। তো তারপর এইটিও লিখে যাবে। তো তারপর তোমাদের যেগুলো করতে হবে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে একটা, এটি অর্থ বুঝে বাক্য লিখি, অর্থাৎ মুখ্য অর্থ, গৌণ অর্থ, এই সবটিও তোমরা দেখে যাবে। সেখান থেকে একটি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তারপর হলো প্রতিশব্দ, এটাও দেখে যাবে। যেমন এখানে একটি প্রতিশব্দ বক্স দেওয়া আছে, সেখান থেকে এটি তোমাদের পূরণ করতে হবে। যেমন অন্ধকারে প্রতিশব্দ হলো আধার, তিমির, এইরকম আমাদের এগুলো সমাধান করতে হবে। তারপরে এই যে দেওয়া আছে বিভিন্ন শব্দের প্রতিশব্দ, এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। তারপর এটা প্রতিশব্দ বসিয়ে আবার লিখি। নিচের অঞ্চলটি পড়ো, এরপর এখানকার অত্যন্ত 10টি শব্দের বদল গড়টি অনুচ্ছেদ লিখো। অর্থাৎ 10টি শব্দ তোমাদের 10টি শব্দের প্রতিশব্দ লিখতে হবে, এটা বলা আছে। তারপর এখানে বিপরীত শব্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে যাবে। এটা হলো তোমাদের দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লিখো। প্রথমটি করে দেখানো হলো। তো প্রথমটি এই যেখানে এই গ্লাসে পানি ঠান্ডা, এটার বিপরীত শব্দ হলো এই গ্লাসের পানি গরম। এইরকম তোমাদের এটি লিখতে হবে। তুমি এগুলো ভালো করে সমাধান করে যাবে। তারপর এই যে বিপরীত শব্দগুলো, এগুলো ভালো করে সমাধান করবে। তারপর বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই। যেমন একটি দেওয়া হয়েছে, এই বাক্যে যেমন না, নেই, নি, নয় দিয়ে ইত্যাদি বসা দরকার হবে। তখন এই গ্লাসের পানি ঠান্ডা, তো এটা বিপরীত শব্দ বসাই, যেমন অর্থ পরিবর্তন হবে না। এই গ্লাসের পানি ঠান্ডা বলতে আমরা ঠান্ডাই বুঝছি। আর এখানে বিপরীত শব্দ হয়েছে যে এই গ্লাসের পানি গরম নয়। গরম নয় অর্থাৎ পানিটি ঠান্ডা আছে। তো এইরকম এইটি সমাধান করে যাবে তোমরা। তারপর চতুর্থ পরিচ্ছেদ জ্যোতির্চিহ্ন, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এখানে নিচে খালি ঘরগুলোতে যত বিরাম চিহ্ন বসাও, এই বিরাম চিহ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এখান থেকে প্রশ্ন আসার 99% ভালো করে দেখে যাবে। তারপরে যে জ্যোতির্চিহ্ন ব্যবহার, এগুলো ভালো করে দেখে যাবে। তারপর এই সবটি ভালো করে সমাধান করবে। তারপর এরকম একটি প্রশ্ন দেওয়া থাকতে পারে তোমাদের পরীক্ষায়, জ্যোতির্চিহ্ন বসাই। নিচের অনুচ্ছেদে কিছু জ্যোতির্চিহ্ন বসানো আছে, কিছু জ্যোতির্চিহ্ন বসানো নেই। বাদ পড়া জ্যোতির্চিহ্নগুলো বসিয়ে অনুচ্ছেদটি আবার লিখো। তো এইরকম এখানে জ্যোতির্চিহ্ন বসানো আছে কিছু কিছু শব্দে। তো যেই শব্দ জ্যোতির্চিহ্ন বসানো নেই, সেই বাক্যে তোমাদের জ্যোতির্চিহ্ন বসিয়ে এটি পূরণ করতে হবে। তো জ্যোতির্চিহ্ন ব্যবহার করে অনুচ্ছেদ লিখো, এটাও সমাধান করবে। তারপরে এই যে বিভিন্ন ধরনের বাক্য, সরল বাক্য, জটিল বাক্য, এইগুলো ভালো করে পড়ে যাবে। তারপর হলো বাক্য তৈরি করো, এইটাও সমাধান করবে।
তারপরে চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই। ছবি দেখে বোঝার চেষ্টা করি, এটা সমাধান করবে। তারপরে এই যে সমাধান করবে, এগুলো এগুলো তোমরা আশা করি সমাধান করতে পারবে। তারপর নানা রকমের লেখা, যেমন আগের পৃষ্ঠাগুলোতে যেসব নমুনা রয়েছে সেগুলো দেখতে সবসময় একরকম হয় না। দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর রং উপাদান বিভিন্ন রকম হতে পারে। এগুলো পরিচয় নিচ্ছে তুলনা তুলে ধরা হলো, যেমন ব্যানার, এগুলো এগুলো ভালো করবে। আমি আর পড়ছি না, তোমাদের সময় নষ্ট হবে। এই যে আমন্ত্রণপত্র, এইগুলো। তো এই ছিল সপ্তম শ্রেণীর বাংলা সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তা ভিডিওটি একটি লাইক করবে। আর যদি 9 তারিখে তোমাদের প্রশ্ন পাস হয়ে যায় তাহলে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং তোমাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। যদি তোমরা অ্যাড হতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে জয়েন হতে পারো। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।